নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 2025টা খুব কি ভালো যাবে বলে তো মনে হচ্ছে না। তিব্বতে ভূমিকম্প হলো, হতাহতের সংখ্যা অনেক হবে। বছরের প্রথম দিকে আমেরিকায় জঙ্গি হামলা হলো। প্রতিদিনই টিভির পর্দায়, খবরের কাগজে, সমাজ মাধ্যমে এমন অনেক খবর আসছে যা মনকে ভারাক্রান্ত করে তোলে। যাই হোক, সময় যত এগোবে তত আমরা বুঝতে পারবো 2025 সালটা আমাদের কেমন যাবে। কিন্তু 2025-এর গোড়াতেই একটা বড় পালাবদল হলো। আমি সমাজ মাধ্যমে দেখছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ভাষণ, তারপরে সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বললেন ফ্লোরিডায় পাম বিচে তার মারে লাগোতে। সেখানে সফট ব্যাংকের সিইও ছিলেন। সফট ব্যাংকের সিইও ঘোষণা করলেন যে তিনি আমেরিকায় $100 বিলিয়ন ইনভেস্ট করবেন এবং 1 লক্ষ কর্মসংস্থান হবে। ট্রাম্প অনুরোধ করলেন যে বিনিয়োগের অঙ্ক বাড়িয়ে $200 বিলিয়ন করতে। তো সফট ব্যাংকের কর্ণধার হেসে বললেন যে এই পরিকল্পনা তার মাথায় আছে। অর্থাৎ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তার মতো করে সবকিছু গোছাতে শুরু করেছেন। এই আবহেই কানাডার জাস্টিন ট্রুডো পদত্যাগ করলেন। কয়েকদিন আগে ট্রুডো গিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে। তখন ট্রাম্প তাকে গভর্নর কানাডা বলে সম্বোধন করেন এবং কটাক্ষ করে বলেন কানাডার উচিত আমেরিকার সঙ্গে মিশে যাওয়া, 51তম প্রদেশ হিসাবে আত্মপ্রকাশ করা। অর্থাৎ ট্রুডোকে যে সরতে হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। তার নিজের দলের মধ্যে বিরোধ ছিল এবং তার পপুলারিটি ক্রমশই কমছিল। বিভিন্ন রকম ওপিনিয়ন পোল হচ্ছে। কানাডায় নির্বাচন আর কয়েক মাসের মধ্যে, সেখানে কনজারভেটিভরা অনেকটা এগিয়ে আছেন বলা হচ্ছে। ট্রুডো টানা 10 বছর ক্ষমতায় আছেন, তিনবার। একবার 2015 জিতলেন, তারপরে 19-এ স্ন্যাপ পোল করে আবার ক্ষমতায় আসলেন। তার বাবা দীর্ঘ 12 বছরেরও বেশি সময়, প্রায় 15 বছর কানাডার ক্ষমতায় ছিলেন। এবার আসি আমাদের কথায়, আমাদের এবং কানাডার সম্পর্ক। অনেকেই বলছেন যে ট্রাম্প মোদির যুগলবন্দির প্রথম শিকার হলেন জাস্টিন ট্রুডো। দেখুন, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাংবাদিক বৈঠক করে কানাডার সঙ্গে ভারতের কি সম্পর্ক সেটা ব্যাখ্যা করতে বলেছিলেন যে কানাডা ইজ আ সেফ হেভেন ফর টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম। অর্থাৎ কানাডার সঙ্গে সম্পর্ক যে পাকিস্তানের থেকেও খারাপ হতে চলেছে, ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই বক্তব্যের মধ্যে তা স্পষ্ট ছিল। পাকিস্তানকে কি আমরা বলি দ্য সেফ হেভেন অফ এক্সট্রিমিজম অ্যান্ড টেরোরিজম, আর কানাডার ক্ষেত্রে ভারতীয় বিদেশ মন্ত্রক যে শব্দগুলো ব্যবহার করেছে তাতে রয়েছে টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম। অর্গানাইজড ক্রাইমটা কেন বলা হলো? যে লরেন্স বিশনোইয়ের অনুগামীরা এখনো কানাডাতে আছেন। বিশেষ করে মুসেওয়ালার হত্যাকাণ্ডের সঙ্গে যিনি যুক্ত, তিনি কানাডারই নাগরিক, তিনি এখনো কিন্তু কানাডায় আছেন। তার বিরুদ্ধে সেভাবে কোনো ব্যবস্থা করা হয়নি। এবং হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনায় ভারতের এজেন্সিগুলো যুক্ত বলে জাস্টিন ট্রুডো সরব হয়েছিলেন। ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কানাডা ভারতীয় দূতাবাসের 5 জন কর্মীকে বহিষ্কার করে। প্রত্যুত্তরে ভারত ও কানাডার দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে সর্বকালের তলানিতে এসে টেকেছিল ভারত কানাডার সম্পর্ক। এমনকি ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার কড়াকড়ি করে এবং ভারতীয় কূটনীতিকরা যারা কানাডায় ছিলেন তারাও অনেক রকম হুমকি নিগ্রহের মুখে পড়তে হয়। কিন্তু ভারত এবং কানাডার সম্পর্ক কি একই রকম ছিল? এই রকমই ছিল? কখনোই নয়। দেশ স্বাধীন হওয়ার পরে সম্ভবত 48 সালের 24শে অক্টোবর জওহরলাল নেহরু কানাডার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। তার 25 বছর বাদে 73 সালে জুন মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যৌথ ভাষণ দিয়েছিলেন। কানাডা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ভারতবর্ষে স্থাপন করে। তার প্রথমটার নাম ছিল অপসরা। তারপর 40 মেগাওয়াটের আর একটা রিঅ্যাক্টর ভারতবর্ষে স্থাপন করা হয় 60-এর দশকের গোড়ার দিকে।
কানাডা ভারতবর্ষের এই রিঅ্যাক্টর, এই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার একটা পোশাকি নাম ছিল সাইরাস, কানাডা ইন্ডিয়া রিঅ্যাক্টর ইউটিলিটি সার্ভিসেস। ভারত এবং কানাডার সম্পর্কের প্রথম ধাক্কাটা লাগে ৭৪ সালে ইন্দিরা গান্ধী পোখরানে পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানোয়। কানাডা অভিযোগ করে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কানাডা দিয়েছিল ভারতকে, সেখান থেকে যে প্লুটোনিয়াম উৎপন্ন হতো, সেই প্লুটোনিয়াম ভারত ব্যবহার করে বেআইনিভাবে এই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তখনও ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির এই পর্যবেক্ষণ বা ইন্সপেকশনের রীতিনীতি ছিল না। তখন কানাডা সব রকম সম্পর্ক ভারতের সঙ্গে ছিন্ন করে, এবং একথা আমরা নিশ্চয়ই জানি পৃথিবীর 13% ইউরেনিয়াম উৎপন্ন হয় কানাডা থেকে। অতীতে কানাডা আমাদের এড দিত, কিন্তু 2005 সালে মনমোহন সিং সরকার বলেছিলেন যে ভারতবর্ষের আর কোনো কানাডার এডের প্রয়োজন নেই। লিবারালাইজেশনের 14 বছর পরে সেটার নাম ছিল কলম্বো প্ল্যান। তারপরে শিখ র্যাডিক্যাল এক্সট্রিমিজমের বারবারন্ত। এই জাস্টিন ট্রুডোর বাবা তখন কানাডায় ক্ষমতায়, ইন্দিরা গান্ধী তাকে চিঠি লিখে র্যাডিক্যাল শিখ এক্সট্রিমিজমের এই যে বারবারন্ত হচ্ছে কানাডার মাটিতে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু সিনিয়র ট্রুডো কোনো রকম ব্যবস্থা নেয়নি। তারপর কনিষ্ক বিমান দুর্ঘটনা হলো, 9/11-র আগে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় সন্ত্রাসবাদী হামলা। কনজারভেটিভ নেতা জাস্টিন হার্পার ক্ষমতায় আসার পর জুডিশিয়াল কমিশন তৈরি করেন, সেই ঘটনা ঘটার প্রায় 30 বছর পরে। কনিষ্ক বিমান এই নাশকতার ঘটনার পরে সেখানে আর একটা ঘটনাও ঘটতে পারত। টোকিওতে একই রকম পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সন্ত্রাসবাদীরা সফল হয়নি টোকিওতে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর সময়। কনিষ্ক বিমান দুর্ঘটনার অব্যবহিত পরেই এই রকম পরিকল্পনা করা হয়েছিল। সম্পর্ক আরো তলানিতে ঠেকলো। তারপরে ভারত সরকার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে পোখরানে দ্বিতীয় পরমাণু বিস্ফোরণ ঘটায়, কিন্তু তখনও কানাডা সঙ্গে সম্পর্ক আরো খারাপ হয়ে যায়। আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু সেই নিষেধাজ্ঞা উঠে যায়। স্ট্রোপ ট্যালবট যশবন্ত সিং এর বৈঠকের কথা আমরা সবাই জানি। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কানাডাও আস্তে আস্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কনজারভেটিভরা যখন ক্ষমতায় থাকেন তখন কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা ভালো হয়। যেমন 96 সালে চণ্ডীগড়ে কানাডার কনসুলেট হলো। ভারতবর্ষে প্রথম 4 সিজন হোটেল চণ্ডীগড়ে হয় কানাডার ইনভেস্টমেন্টে। কিন্তু আমাদের জাস্টিন ট্রুডো ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের ক্রমাবনতি হয়েছে। আসলে জাস্টিন ট্রুডো হচ্ছে লেফট লিবারাল টাইপের, তার সঙ্গে রাইটিস্ট বিজেপির মিলছে না। তেলে জলে তো মিশ খায় না, কিন্তু কনজারভেটিভ পার্টি ক্ষমতায় থাকলে ভারত কানাডার সম্পর্কের প্রভূত উন্নতি হয়, ইতিহাসে তার প্রমাণ আছে। এবং মনমোহন সিং যখন ক্ষমতায় তখন স্টিফেন হার্পার কানাডায় কনজারভেটিভ, তিনি ক্ষমতায়, দুদেশের মধ্যে সম্পর্ক উত্তর উন্নতি হয়েছিল এবং একই সঙ্গে অসামরিক পারমাণবিক চুক্তির ক্ষেত্রেও দুটো দেশ অগ্রসর হয়েছিল। কিন্তু যেই এই ট্রুডোর দলের লোকজন ক্ষমতায় আসলো তখন ভারত কানাডার সম্পর্ক তলানিতে এসে ঠেকলো। এখন সবাই জানি আমরা ট্রাম্প মোদির যুগলবন্দি, তাদের সম্পর্কের রসায়ন। সেই রসায়নের প্রথম বলি হলেন ট্রুডো। দেখুন, ট্রুডো নিজের দেশে পপুলারিটি হারাচ্ছিলেন। ঘোষিত খালিস্তানপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি জগমিত সিং, তার দলের সমর্থনে ট্রুডোর সরকার টিকেছিল। ট্রুডোর উপপ্রধানমন্ত্রী ফিনান্স মিনিস্টার দীর্ঘদিনের সহযোগী কিছুদিন আগে পদত্যাগ করেন। তাই জাস্টিন ট্রুডোর পতন সময়ের অপেক্ষা ছিল। ট্রাম্প যেভাবে ট্রুডোকে কানাডার গভর্নর বলে অভিহিত করেছেন, অর্থাৎ কানাডার স্বাধীন অস্তিত্বকে ট্রাম্প স্বীকার করেননি,
বঙ্কিম কটাক্ষ করেছেন এবং বলেছেন কানাডার উচিত, ট্রুডোর উচিত কানাডাকে আমেরিকার সঙ্গে মিশিয়ে দেওয়া, তাহলে কানাডা ভালো থাকবে, 51তম প্রদেশ হিসাবে কানাডা আমেরিকার সঙ্গে যুক্ত হোক। আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে ট্রুডোর ডেজ আর গেটিং নাম্বার, সেই অনুমানই আমাদের সঠিক হলো। শেষ পর্যন্ত জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে বাধ্য হলেন। সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির জয়ের সম্ভাবনা প্রবল। তখন ভারত কানাডা সম্পর্কের এক নতুন অধ্যায় রচিত হবে। এই আবহেই আমেরিকার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারতে এসেছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করেন, দিল্লি আইআইটিতে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি, এ বিষয়ে ভারত ও আমেরিকার Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দুটো দেশই পরস্পরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি, সেটা 2005 সাল থেকে তো প্রক্রিয়া চলছে, অনেকগুলো বটল নেক্স ছিল, সেই বটল নেক্সগুলো কাটার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এবং আগামী দিনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, দুটো দেশের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটা নেক্সট লেভেলে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর মেক ইন ইন্ডিয়া আর মেক ইন আমেরিকা এর মধ্যে কোনো বিরোধ নেই। এবং যে সাপ্লাই চেন আমেরিকা অনেকাংশে নির্ভর করতো চায়নার উপরে, জ্যাক সুলিভান স্পষ্ট বলে দিয়েছেন তাদের এবার অবস্থান বদল হচ্ছে। অ্যাপেলের আইফোন সব থেকে বেশি উৎপাদন হবে ভারতবর্ষে। তাই ভারত আমেরিকার কৌশলগত সম্পর্ক একটা অন্য উচ্চতায় চলে গেল। যে আবার ট্রাম্প যেহেতু আসছেন, ট্রাম্প যেহেতু মোদিজির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং ট্রাম্পের ক্যাবিনেটে অনেক ভারত বন্ধু আছেন, তাই ভারত আমেরিকা সম্পর্ক অন্য মাত্রায় যাবে। দেখুন, আমাদের পড়োশী পাকিস্তান যেখানে টেররিস্ট তৈরি করে, আমরা সেখানে আইটি প্রফেশনাল তৈরি করি, আমরা সুন্দর পিচাই তৈরি করি। এটাই হচ্ছে দুটো দেশের মধ্যে পার্থক্য। সেই জন্য ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি নিয়ে ভারত ও আমেরিকা পরস্পরের সঙ্গে একসাথে পা মেলাবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আর আমাদের পড়োশী পাকিস্তান, যাকে একসময় আমেরিকা খুব সমর্থন করতো, দেখুন কোন আমেরিকা প্রেসিডেন্ট ভারতে আসলে তার পরের ডেস্টিনেশন থাকতো ইসলামাবাদ। আপনারা মনে করতে পারবেন শেষ কবে আমেরিকার প্রেসিডেন্ট বা বিদেশ সচিব পর্যায়ের কেউ পাকিস্তান সফরে গেছেন? আমেরিকার প্রায়োরিটি চেঞ্জ হয়েছে। বৃহৎ শক্তি ভারতের সঙ্গে চীনকে মোকাবিলার জন্য তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা দরকার। আর পাকিস্তান ভিখারি স্টেট, ফেল স্টেট, IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাতে, আমায় টাকা দাও, আমায় টাকা দাও। 3 কোটি পাকিস্তানের বাচ্চারা স্কুল যেতে পারে না, তারা পাথরবাজি করে। আর তার উপরে তো সন্ত্রাসবাদী হামলা লেগেই আছে। এখন তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে পাক সেনা রেঞ্জার্সদের সংঘর্ষ হচ্ছে। ওদিকে বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মির মসজিদ ব্রিগেড সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়েছে, অনেক হতাহত হয়েছেন। DGISI তাজিকিস্তানে গিয়ে নর্দার্ন অ্যালায়েন্সের সহযোগিতা চেয়েছে তালিবানের বিরুদ্ধে লড়বার জন্য। এই নর্দার্ন অ্যালায়েন্সই একসময় এই পাকিস্তানের চক্ষুশূল ছিল। পানশিরের লায়ন আহমেদ শাহ মাসুদ, তাকে হত্যা করার কম চেষ্টা ISI পাকিস্তান করেনি। শেষ পর্যন্ত ওসামা বিন লাদেনের সহযোগিতায় আহমেদ শাহ মাসুদকে হত্যা করা হয়েছিল। টিউনিশিয়ার কয়েকজন নাগরিক সাংবাদিক পরিচয় দিয়ে আত্মঘাতী বিস্ফোরণে আহমেদ শাহ মাসুদকে হত্যা করেন। তার ছেলে আহমেদ মাসুদ, তখন তার বয়স 12 বছর, এখন 35 বছর। সে ইরানে পড়াশোনা করেছে, স্যান্ডার্স থেকে মিলিটারি প্রশিক্ষণ নিয়েছে, কিংস কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিগ্রি অর্জন করেছে, আধুনিক তালিবান বিরোধী। তিনি তাজিকিস্তানে আছেন। এবং আমরুল্লাহ সালে, যিনি আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং আফগানিস্তানের আমাদের রয়ের কাউন্টার পার্ট, তার প্রতিষ্ঠাতা, আফগানিস্তানে ISI এর একেবারে মানে কি বলবো, খতমের 1 নম্বর তালিকায় আছে। অনেকবার তার উপর আত্মঘাতী হামলা হয়েছে।
তিনি বেঁচে গেছেন, তিনি তাজাকিস্তানে আছেন। শত্রু আমাদের বন্ধু তালিবানের সঙ্গে নর্দার্ন অ্যালায়েন্সের গন্ডগোল আছে, তাই ডিজিআইএসআই শেষ পর্যন্ত নর্দার্ন অ্যালায়েন্সের সহযোগিতার জন্য তাজাকিস্তানের নেতৃবৃন্দের শরণাপন্ন হয়েছেন। এই নর্দার্ন অ্যালায়েন্স আবার আমেরিকা এবং ভারতের বন্ধু। নর্দার্ন অ্যালায়েন্সকে সব রকম ভাবে সাহায্য করেছে ভারত। এমনকি আহমেদ শাহ মাসুদ, যিনি অত্যন্ত ভালো ফ্রেঞ্চ বলতেন, তার নামে ভারতের চাণক্যপুরীতে ডিপ্লোম্যাটিক এনক্লেভে রাস্তা আছে, প্যারিসে তার নামে স্মারক আছে। তাহলে আমেরিকার অবস্থাটা বুঝুন, যে তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর পাক সেনা, পাক রাজনীতিবিদ, পাক সংবাদ মাধ্যম উৎসবে মেতেছিল। তারা এমনটা মনে করেছিল যে আফগানিস্তান তাদের পঞ্চম প্রদেশ হবে। কিন্তু এখন আফগান তালিবানদের সঙ্গে তারা লড়াইয়ে নেমেছে এবং আফগানিস্তান হচ্ছে গ্রেট পাওয়ারের গ্রেভিয়ার্ড। আমেরিকা পারেনি, রাশিয়া পারেনি, পাকিস্তান কোন ছাড়। কিন্তু ভারত তাৎপর্যপূর্ণভাবে এই পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আফগানিস্তানের মাটিতে পাকতিকা প্রদেশে পাক বিমান হানার নিন্দা করেছেন, বলেছেন যে নিরীহ আফগান নাগরিকদের পাকিস্তান হত্যা করেছে। নিজের বিপদে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নজর না দিয়ে পাকিস্তান সবসময় পড়শির ঘাড়ে দোষ চাপায়। এক্ষেত্রেও এটাই হয়েছে। অর্থাৎ নিজেদের ইন্টারনাল প্রবলেম, তেহরিকে তালিবান পাকিস্তানকে তারা কমব্যাট করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এখন আফগানিস্তানের ঘাড়ে দোষ চাপাচ্ছে, আফগানিস্তানকে আক্রমণ করছে। ভারত আফগানিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। দেখুন, তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে ভারত স্বীকৃতি দেয়নি, কিন্তু মুম্বাইতে একজন রয়েছেন তালিবান প্রতিনিধি, তিনি কিন্তু আনঅফিসিয়ালি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখেন এবং ভারত সরকারের দেওয়া স্কলারশিপে সেই ছেলেটি 7 বছর ভারতে পড়াশোনা করেছেন। অর্থাৎ ভারত সম্পর্কে তার সম্যক ধারণা আছে। সেই ছেলেটি এখন মানে কি বলবো, ইনফর্মাল ওয়েতে তালিবান দূতাবাসের কাজ সামলায় মুম্বাইতে। এবং ভারতের অনেক ইনভেস্টমেন্ট আছে তালিবানে, এই আফগানিস্তানে। ভারত অনেক সহায়তা করে, ত্রাণ, খাদ্য, পরিকাঠামোয়। এবং কখনোই আফগানিস্তানে ভারত দখলদারির মানসিকতা নিয়ে চলে না। তাই তালিবানরাও সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। এটা হচ্ছে ভারতের কূটনীতির এক সাফল্য। তাহলে ট্রাম্প মোদির যুগলবন্দিতে প্রথম বলি জাস্টিন ট্রুডো, এরপর কি ইউনুস? কারণ ইউনুস আর ট্রাম্পের যে সম্পর্ক, সেটাকে অহিনকুল বললে কম বলা হয়। বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু নিধন, জঙ্গি জিহাদিদের বারবারন্ত, র্যাডিক্যাল ইসলাম সেখানে ছড়ি ঘোরাচ্ছে, ভারত বিরোধী বিদ্বেষকে মাত্রা ছাড়া অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলুন, হেফাজত বলুন, জামাত বলুন, ওই ছাত্ররা বলুন, সবাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব। তাই বাংলাদেশ এখন জঙ্গি জিহাদিদের আঁতুর ঘর। ভারতের উদ্বেগ আছে। 4200 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার, তার মধ্যে প্রায় 550 কিলোমিটার সীমানা অরক্ষিত। কোথাও রিভারাইন বর্ডার, কোথাও ল্যান্ড বর্ডার, অনেক ক্ষেত্রে ফেন্সিং করা যায়নি, সেটা নিয়ে জমি জট আছে। ইতিমধ্যে আনসারুল্লাহ বাংলা জিহাদিরা পশ্চিমবঙ্গ, আসাম এবং দক্ষিণ ভারত থেকে ধরা পড়েছে। তারা চিকেন নেক আক্রমণ করতে চায়, ভারতকে অশান্ত করতে চায়। এবং ইউনুস সব দেখেও না দেখার ভান করছেন। চিন্ময় প্রভুকে এখনো বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, সেটা ইউনুস প্রশাসন মানতে চাইছে না। তাই কানাডা, যে G7 এর সদস্য, ন্যাটোর সদস্য, 5i এর সদস্য, তার নেতা জাস্টিন ট্রুডো সরে যেতে বাধ্য হলেন। মোদি ট্রাম্পের যুগলবন্দির প্রথম বলি। তাহলে সেকেন্ড বলি কি ইউনুস? তার ডেস কি, মানে তার দিকে দিন গোনা শুরু হয়ে গেছে? ইউনুসকে 100 পাত্রা গুছিয়ে নিয়েছেন, প্যারিসের বিমানের টিকিট কেটে ফেলেছেন, যে 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে ইউনুস নিজে থেকেই সরে যাবেন এবং বলবেন, না, এনাফ ইজ এনাফ, রইল ঝোলা চললো ভোলা, আমি চাইছি আমার পুরনো জায়গায় আমি আবার ফিরে যাব প্যারিসে, যা করছিলাম আগে সেটাই করব, রাষ্ট্র চালনা
করার ক্ষমতা আমার নেই, এটাই নাকি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়।